বিকাশ, ছোটবেলা থেকে আমার সাথে সাথ দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ রে। সত্যি তুই ছাড়া আমার যে কি হতো কে জানে। বাবার মান সম্মান রক্ষা করার জন্য তুই আমার এত বড় উপকার করলি। তোর এই উপকার আমি কখনো কোনো দিনও ভুলতে পারবো না। ওহো তুহিনা, তুই আবার পুরাতন কথা মনে করছিস? কত বছর হয়ে গেল ওইসব কথা, কিন্তু তুই ওইসব কথা এখনো ভুলতেই পারছিস না? আমি তোর ছোটবেলার বন্ধু, তাছাড়া তোর পাশে থাকা তো আমার কর্তব্য। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তুই যে আমার এত বড় উপকার করবি সেটা আমি কখনো ভাবিনি। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। জানিস বিকাশ, সেই দিনের কথা আজও আমি ভুলতে পারি না। চোখ বন্ধ করলেই বাবার মুখটা সামনে ভেসে ওঠে। লোকটা কিরকম ভাবে আমার বাবাকে অপমান করলো শুধুমাত্র ওই যৌতুকের কারণে। ওহ তুহিনা, তুই ওইসব কথা বাদ দে না। যত মনে করি তত তোর মন খারাপ হবে। ওইসব কথা তুই যদি না মনে করিস, দেখবি তুই ভালো আছিস, আর দেখবি তোর মনও খারাপ হবে না। শুধু শুধু ওদের কথা মনে করে কি লাভ বল? যেটা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, সে তো হয়েই গেছে, কিন্তু তবু বাবার কথা এখন খুব মনে পড়ছে। শুধু ওই লোকটার কারণে আজ আমার বাবা আমার কাছ থেকে এত দূরে সরে গেল। কিন্তু ওই লোকটার কারণে, এমন একটা কথার কারণে আমার বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। তুহিনার বাবার কি এমন হয়েছিল? আর সেই লোকটাই বা কে, যার কারণে তুহিনার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল? তাহলে কি যৌতুকের কারণে তুহিনার বিয়ে ভেঙে পড়েছিল? বিস্তারিত ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তুহিনা তার মা অন্বেষা দেবী এবং তার বাবা কমলেশ বাবু আর এক ছোট্ট বোন নন্দিনীর সঙ্গে বসবাস করে। তুহিনার বিয়ে ঠিক হয়ে গেছিল, প্রায় তার 3 মাস বাকি ছিল। তুহিনার ছোটবেলার বন্ধু বিকাশ, তাই সব কাজে বিকাশকে আগেই ডাকা হয়েছিল। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর কমলেশ বাবু বিকাশকে বলে, হ্যাঁ বিকাশ, বলছি শোনো, আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে। এবার কিন্তু তোমাকে সব দায়িত্ব নিতে হবে। সব কাজগুলো কিন্তু তুমি একটু ভালোভাবে দেখবে। আমার তো ছেলে নেই, তুমি আমার ছেলের মতো। আরে কাকা, তুমি এইসব নিয়ে চিন্তা করবে না। তুহিনার বিয়ের সমস্ত দায়িত্বটাই আমার উপরে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি সবকিছু ম্যানেজ করে নেব। এই তো, এই না হলে সত্যিকারের বন্ধু। বিকাশ, তুই যে আমাদের এত বড় একটা উপকার করবি সেটা আমরা কাউকে কখনোই বোঝাতে পারবো না। তুই বাবা সব সময় আমাদের পাশে থাকিস, এটাতে আমরা অনেক খুশি হই। আর এইভাবেই সব সময় তুই আমাদের তুহিনারও পাশে থাকবি। কাকি, তুমি কি যে বলো না! আমি তুহিনার পাশে থাকবো না তো কে পাশে থাকবে? তুহিনা আমার ছোটবেলার বন্ধু, ওর পাশে থাকা তো আমার কর্তব্য। তুহিনার বিয়ের কারণেই সকলে অনেক খুশি ছিল। বেশ কিছুটা দূরেই তুহিনার বিয়ে ঠিক হয়েছিল বিপ্লব বাবুর একমাত্র ছেলে তন্ময়ের সঙ্গে। তন্ময় হচ্ছে বাবার কথায় উঠে বসে, তাই বিপ্লব বাবু যৌতুকে অনেক কিছু চেয়েছিল। কমলেশ বাবু সবকিছু দেবে বলে রাজিও হয়ে গেছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে তাদের বেশ ভালো দিনই কাটছিল। একদিন তুহিনা বিকাশকে বলে, বিকাশ চল না আমার সঙ্গে একটু বাজারে চল, আমার কিছু কেনাকাটার আছে রে। আর হ্যাঁ, একদম হয়েছে হয়েছে করবি না, তুই তো জানিস আমার কত দেরি হয়। তাহলে তুই একাই যা, আমি তোর সঙ্গে যেতে পারবো না। একটা দোকানে ঢুকলে তো তোর বের হওয়ার কথাই মনে থাকে না। মা দেখছো বিকাশটা কিরকম ভাবে কথা বলছে। মা তুমি বলো তো, জামা কাপড়ের দোকানে ঢুকলে, শাড়ি কিনতে ঢুকলে একটু কি দেরি হবে না? সব তো আমাকে বুঝে সামলে কিনতে হবে, তাই না? দরদাম তো করতেই হবে, তার জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। ও বাবা, তাহলে তো মনে হচ্ছে আজকে আর বাড়িতে আসতেই পারবো না। তোকে নিয়ে যদি আমি দোকানে শাড়ি কিনতে যাই, তাহলে মনে হচ্ছে আমাকে কাঁথাবালির সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওই দোকানেই কোথাও ফাঁকা দেখে শুয়ে পড়তে হবে। বিকাশের কথা শুনে তুহিনা এবং তুহিনার মা সকলেই প্রায় হো হো করে হেসে ওঠে। তারপর বিকাশ তুহিনাকে নিয়ে শপিং করতে বার হয়ে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। বিয়ের কয়েকদিন আগেই বিপ্লব বাবু কমলেশ বাবুকে ফোন করে আর বলে, হ্যালো, হ্যাঁ কমলেশ বাবু বলছেন? আমার ছেলের ছোটবেলা থেকে ইচ্ছা যে ও শ্বশুর যেন একটা 4 চাকা গাড়ি দেয়। তাই আমার ছেলের শখের জন্য আপনাকে একটা 4 চাকা গাড়ি দিতে হবে, না হলে তো ও বলছে ও বিয়েই করবে না। কি এসব কি বলছেন আপনি? আপনারা যৌতুকে যা যা চেয়েছেন আমি তাতেই রাজি হয়েছি, কিন্তু এখন বড় গাড়ির দাম তো অনেক। মেয়ের বিয়ে দেবো না আপনাদের বড় গাড়ি দেবো? দেখুন, আপনার জামাই মেয়েরই তো থাকবে। আপনার মেয়ে যদি কোথাও যায় তাহলে আপনার মেয়ের কোনো কষ্টই হবে না। তাছাড়া আপনি তো আপনার মেয়েকে কোনো কষ্ট দিতে চান না, নাকি? না না, এ হতে পারে না। দেখুন, এত কিছু দিচ্ছি আমরা, তার উপরে যদি আপনার ছেলে গাড়ি চাই তাহলে আমরা কোথায় থেকে পাবো? আপনি তো আমাদের পরিস্থিতির কথা সবই জানেন। তাহলে আপনি একটু ভেবে দেখুন তো আমরা কিভাবে এটা দেবো। এই বলেই বিপ্লব বাবু ফোন রেখে দেয়। বিপ্লব বাবুর ফোন রেখে দেওয়ার পর অন্বেষা দেবী, তুহিনা, বিকাশ সকলেই জিজ্ঞাসা করে। তুহিনা বাবার মুখে এরকম চিন্তার ছাপ দেখে সেও চিন্তায় পড়ে যায়। কমলেশ বাবু সবকিছু খুলে বলে। দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়। তারপর বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন বিপ্লব বাবু আবারও কমলেশ বাবুকে ফোন করে। তখন কমলেশ বাবু বলে,
দেখুন আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এত টাকা কোথায় থেকে পাবো? আমার আর কিছু করার নেই। দয়া করে আপনারা মেয়েটার বিয়ে বিয়ে দেবেন না। আর যদি আমার মেয়েটার বিয়ে না হয় তাহলে আমি পাড়া প্রতিবেশী কাউকে মুখ দেখাতে পারবো না। এখন আমার আর কোনো কথা বলার সময় নেই। ঠিক আছে, আমি আপনাদের বিয়ের সময়তেই ফোন করব। যদি আপনারা গাড়ি জোগাড় করতে পারেন তাহলে আমি আমার ছেলেকে বরযাত্রী সহ নিয়ে যাব। আর যদি না জোগাড় করতে পারেন তাহলে এই বিয়ে হবে না। হ্যালো, আচ্ছা দাদা, আপনি আসুন না, আপনি বরযাত্রী নিয়ে আসুন না, তারপর যা কথা বলার ওখানেই হবে। অন্বেষা দেবীর কথা মতোই বিপ্লববাবু তার ছেলেকে এবং বরযাত্রী সহ বিয়ে করতে আসে। বিয়ে করতে এসে কিন্তু তন্ময়কে বিয়ের মণ্ডপে বসায় না। বিপ্লববাবু আগে গাড়িটা একবারের জন্য দেখতে চায়। কই দেখি, তাহলে আপনারা গাড়িটা জোগাড় করে ফেলেছেন। যাক, এটা খুবই ভালো খবর। না, আমরা গাড়িটা জোগাড় করতে পারিনি, কিন্তু আমার কথাটা শুনুন। আজ যদি আমরা মেয়েটার বিয়ে না দিই তাহলে আমার মেয়েটাকে আর কেউ বিয়ে করবে না। আপনারা দয়া করে এই বিয়েটা ভাঙবেন না। আমরা যতটুকু চেষ্টা করার আমরা করেছি, আমাদের সামর্থ্য মতো আমরা যৌতুকে সবকিছুই দিয়েছি। তাহলে আপনারা এত বড় গাড়ি চাইছেন কেন? কি, আপনারা তাহলে আমাদের কিসের জন্য এখানে ডেকেছেন? আমি তো ভেবেছিলাম আপনারা বড় গাড়ি জোগাড় করে ফেলেছেন। তন্ময়, বাবা উঠে চল, এখানে এক মুহূর্ত সময় নষ্ট করে লাভ নেই। এই বলে বিপ্লববাবু তার ছেলে তন্ময়কে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কমলেশবাবু একদম ভেঙে পড়ে কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে কমলেশবাবুর হার্ট অ্যাটাক হয়ে যায়। বিকাশ, তুহিনা, অন্বেষা দেবী তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে অ্যাডমিট করার কিছুদিন পর তিনি একটু সুস্থ হয়, কিন্তু মানসিক চিন্তা থেকে সে মোটেই বেরিয়ে আসতে পারছে না। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো 2-4 দিন কেটে যায়। একদিন কমলেশবাবু তুহিনা আর বিকাশকে ডেকে বলে, বিকাশ, তুই না, তোদের দুজনের সঙ্গে আমার একটা কথা আছে। আমি জানি না আমি এই পরিস্থিতির সঙ্গে আর লড়াই করতে পারবো কি না। এই মানসিক চিন্তার সঙ্গে আমি আর লড়াই করতে পারছি না। আমি চাই বিকাশ, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নিও আর আমার মেয়েটাকে খুশিতে রেখো। বাবা তুমি কেমন করে একথা বলছো? তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? আর তাছাড়া তুমি তো আমাদের একমাত্র সাহারা। এরকম বলো না বাবা, এরকম বলো না। আমাদেরকে ছেড়ে তুমি কোথাও যাবে না বাবা। আমরা সব সময় তোমাকে আমাদের কাছে রেখে দেব। বিকাশ, তোমার কাছে এই লাস্ট চাওয়া পাওয়াটা আমার রেখো। আমার মেয়েটাকে তুমি বিয়ে করো। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর হয়তো বাঁচবো না। কমলেশবাবুর কথাতে বিকাশ রাজি হয়ে যায়। বিকাশ আর তুহিনার বিয়ে হয়। কিছুদিন পরেই কমলেশবাবু মারা যায় এবং সে শান্তির সাথেই মারা যায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো কিছু মাস কেটে যায়। নন্দিনীও এখন প্রায় বড় হয়ে গেছে। এখন নন্দিনী, অন্বেষা দেবী দুজনে মিলে থাকে, কিন্তু বাবা চলে যাওয়ার পর তাদের সংসারটা চালানোর মতো আর কেউ ছিল না। তাই এদের দায়িত্ব তুহিনার বিকাশের ঘাড়েই পড়ে। তুহিনার বিকাশ অন্বেষা দেবী এবং নন্দিনীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। এরকম ভাবেই তাদের দিন কাটছিল। দেখতে দেখতে বেশ কিছু বছর অতিবাহিত হয়ে যায়। দেখা যায় বিকাশ আর তুহিনা মিলে নন্দিনীর বিয়েটা দিয়ে দেয়। নন্দিনীর বিয়ের পর অন্বেষা দেবী তুহিনাকে বলে, মা তুহিনা, বাবা চলে যাওয়ার পর তুই অনেক করেছিস আমাদের জন্য। এবার তুই নিজের কথাটা তো ভাব। কতদিন আর এইভাবে আমাদের দেখাশোনা করবি বলতো? এবার তো নিজের শ্বশুর বাড়িতে যা, আর সেখানে গিয়ে একটু নিজের জন্য বাঁচ। মা, আমি চলে গেলে তোমাকে কে দেখবে? যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে আর তোমাদের দায়িত্ব নিতে হতো না, কিন্তু বাবা নেই বলেই তো আজ আমাকে তোমাদের দায়িত্ব নিতে হলো। নন্দিনীর বিয়ে হয়ে নন্দিনী আজ নিজে সংসার করছে, ওকে দেখেই আমার শান্তি। আর হ্যাঁ মা, তুমি একা কি করে থাকবে বলো তো? তুই আমাদের জন্য যা করেছিস অনেক করেছিস। তুই এবার তোর নিজের বাড়িতে যা, নিজের শ্বশুর বাড়িতে, আর সেখান থেকে আমাকে একবার করে দেখতে আসিস। আমার তো আর কোনো ছেলে নেই। বাবা বিকাশ, তুমিও আমার সঙ্গে দেখা করে যেও। সময় পেলেই এই মাটার কথা একবার মনে করো। মায়ের কথা মতোই তুহিনা বিকাশের সঙ্গে নিজের জীবন শুরু করে নেয় এবং নিজে শ্বশুর বাড়িতে যায়। আর এরকম ভাবেই তুহিনা বাবার মৃত্যুর পর নিজেকে আবার শক্ত করে, মজবুত করে দাঁড়ায়। এই রকম ভাবেই তুহিনা বিকাশের সঙ্গে হাসি খুশিতে সংসার করতে থাকে। আয়ুষ তার স্ত্রী মনীষা এবং এক বোন লতা ও মেয়ে স্নেহাকে নিয়ে জংলাহাটা নামক গ্রামে বাস করত। জংলাহাটা গ্রামটি এক প্রত্যন্ত আদিবাসী জঙ্গলময় গ্রাম ছিল, যেখানে চারিদিকে বন জঙ্গল, গাছপালা তথা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। সেখানে মানুষজনের সংস্কৃতি একেবারেই পুরানো বললেই চলে। তারা শহরের মানুষের মতো অতটা আধুনিকত্ব এবং নতুনত্বের কিছুই বুঝতো না। তারা একেবারেই সাদামাটা সরল জীবনযাপন অতিবাহিত করত। আয়ুষ তাদের গ্রামে চাষবাস করে কোনো ক্রমে দিন যাপন করত। এভাবেই কোনো ক্রমে তাদের সংসার চলে যেত। এমনই একদিন আয়ুষ এবং মনীষা তাদের জমিতে চাষবাস করছিল। এরপর স্নেহা সেখানে এসে বলে, বাবা মা, তোমাদের আর কত দেরি হবে এখানে?
আমার খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি বাড়ি চলো না, আমি বাড়িতে গিয়ে পান্তা ভাত খাবো। হ্যাঁ রে মা, এই তো আমাদের কাজ প্রায় শেষ হয়েই এসেছে, এখন তুই একটুখানি ধৈর্য ধর। হ্যাঁ, এখন তুমি ওই সব কথাতেই রাজি হয়ে যাও। যেখানে জমির অর্ধেক কাজই বাকি রয়েছে, ওই জন্য তোকে সঙ্গে করে নিয়ে আসতে চাই না, বুঝেছিস? এখন তুই তো তোর পিসিমণির কাছে বাড়িতেই থাকতে পারতিস, শুধু শুধু মাঠে আসার জন্য তখন বায়না করলি। ওহ মনীষা, তুমি ওকে এভাবে বকো না, এই তো আমাদেরও তো হয়ে এসেছে, এখন যেখানে আমাদেরও খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি নাও, আমরা একসঙ্গে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। এভাবে আয়ুষ মনীষাকে বললে মনীষা তখন চুপ হয়ে যায়। এরপর তারা তাদের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই তারা দেখে জঙ্গলে কয়েকজন অচেনা লোক বেআইনিভাবে গাছ কাটছে। তখন আয়ুষ বলে, এই এই তোরা কারা? তোদেরকে তো আগে এখানে কখনোই দেখিনি, আর দেখে মনে হচ্ছে তোরা এই গ্রামের নয়, তাহলে তোরা এখানে এসে নির্দয়ভাবে গাছ কাটছিস কেন? এই বেশি না বকে এখান থেকে যেখানে যাচ্ছিস যা, আর না তো খুব খারাপ হবে আমি বলে দিলাম। এই তোমরা অন্যায় তো করছো, তার উপর আবার জোর গলায় কথা বলছো, তোমাদের সাহস তো মন্দ নয়। দাঁড়াও, আমরা ফরেস্ট অফিসারকে গিয়ে তোমাদের কথা বলবো। মনীষা আয়ুষ এভাবে বললে লোকগুলো তখন ফরেস্ট অফিসারকে ফোন লাগায়। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ফরেস্ট অফিসার অর্থাৎ রক্তিমবাবু এসে উপস্থিত হয়। রক্তিমবাবু ছিলেন ওই এলাকার একজন গণ্যমান্য পুলিশ অফিসার। তিনি বেশ কয়েকজনকেই সঙ্গে করে ওখানে আসেন। এরপর রক্তিমবাবু বলেন, এই তোরা এখানে কিসের গন্ডগোল পাকাচ্ছিস রে? তোরা জানিস ওরা কারা? ওদের পিছনে অনেক বড় বড় নেতারা রয়েছে, এখন বেশি না বকে নিজের নিজের কাজে যা, বুঝেছিস? কিন্তু বাবু, আপনি একজন সরকারি দপ্তরের কর্মচারী হয়ে এভাবে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। অন্যায় যেই করুক না কেন সেটা অন্যায়ই হয়, আর এভাবে নির্মমভাবে গাছ কাটা বেআইনি অপরাধ। এই তুই আমাকে আইন শেখাতে এসেছিস? তবে রে দাঁড়া। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে এখন মারধর শুরু করো, এখন দু একগা পিঠে পড়লেই না ওদের আইনের ভূত বেরিয়ে যাবে। রক্তিমবাবু এভাবে বললে তার সাথে আসা সহকর্মী অফিসাররা মনীষা এবং আয়ুষকে মারধর করতে থাকে। এরপর তাদেরকে সঙ্গে করে নিয়ে থানায় চলে যায়। তখন বাচ্চা মেয়ে স্নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল এবং সে খুব ভয় পেয়ে গিয়েছিল। এরপর সে ছুটে ছুটে বাড়ি যায় এবং গিয়ে তার পিসিমণি লতাকে সমস্ত কথা জানায়। এরপর লতা স্নেহাকে নিয়ে গ্রামের অন্যান্য লোকজনের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু সকলেই ফরেস্ট অফিসারের নাম শুনে কেউই ভয়ে সাহায্য করতে চায় না। এরপর, পিসিমণি, আমার বাবা মাকে ওরা ধরে নিয়ে গেছে, আমার বাবা মাকে কি আর কোনোদিন আমি দেখতে পাবো না? তুমি আমার বাবা মাকে ছাড়িয়ে আনো না প্লিজ। এভাবে কাঁদিস না রে মা, ঈশ্বরের উপর ভরসা রাখ, ঈশ্বর ঠিকই তোর বাবা মাকে মানে আমার দাদা বৌদিকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। কিন্তু পিসিমণি, বাবা মা কিভাবে ফিরে আসবে? কেউই তো আমাদের সাহায্য করছে না, আমরা বাবা মাকে কিভাবে ফিরিয়ে আনবো? এখন আমাদের কাছে একটাই উপায় রয়েছে, যে কোনো প্রকারে আমাদেরকে শহরে যেতে হবে, আর সেখানে গিয়ে কালেক্টর অথবা জর্জের সঙ্গে দেখা করতে হবে। চল আমরা এখনই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এভাবেই বলে লতা স্নেহাকে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের কাছে বেশি টাকা পয়সা না থাকায় তারা পায়ে হেঁটেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর অনেক পথ অতিক্রম করার পর তারা শহরে এসে উপস্থিত হয়। এরপর তারা একটা ছোট্ট ধাবা দেখতে পায়, যেখানে একজন বয়স্ক বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে বসেছিল। তখন লতা বলে, কাকাবাবু, আমাদের কিছু খেতে দেবেন? আমরা অনেক দূর থেকে একটা কাজের উদ্দেশ্যে এই শহরে এসেছি, আমাদের প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ দাদু, আমাকে খুব জোরে খিদে পেয়েছে, আমি আর খিদে সহ্যও করতে পারছি না, এবারে হয়তো মাথা ঘুরেই পড়ে যাব। রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক বড় বড় রেস্টুরেন্ট দেখতে পেলাম, তার মধ্যে এই একটা মাত্র ছোট ধাবা দেখতে পেয়েছি। আমরা এখানে অনেক বিপদে পড়ে এসেছি কাকাবাবু, আসলে আমাদের দাদা বৌদিকে। আসলে ওই ধাবাটি রামচরণ বাবুর ছিল, তিনি তার স্ত্রী মণিমালা দেবীকে নিয়ে সেখানেই থাকতো। এরপর রামচরণ বাবু সমস্ত কথা শুনে বলে, হ্যাঁ রে মা, সকাল থেকে আমাদের একটাও খরিদ্দার আসেনি, তাই আমরা বুড়ো বুড়ি এখানেই বসে কথা বলছিলাম। আসলে এখানে আশেপাশে অনেক নামি দামি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে ভালো মানের সুস্বাদু খাবার পাওয়া যায়,
তাই আমাদের হোটেলে কেউ আসেও না। তোরা যখন আমাদের দ্বারে এসেই পড়েছিস তাহলে আয়, আমরা একই সাথে খাবার খাই। তোদের সাহায্য করতে পারলে আমরাও অনেক খুশি হব। এই বলে মণিমালা দেবী লতা এবং স্নেহাকে নিয়ে একসাথে খাবার খেতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন, মারে, তোরা এই বড় শহরে কি করে তোদের বাবা মাকে ছাড়াবি বলতো? তোরা বরং এক কাজ কর, অনেক কষ্ট করেই তোরা শহরে এসেছিস, তাই তোরা কয়েকদিন এখানে থেকে বিশ্রাম নিয়ে নে। এভাবেই মণিমালা দেবী বললে লতা এবং স্নেহা তাদের বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। এমনই একদিন সেই ধাবার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে একটি লোক বেরিয়ে গাড়ির সামনে কিছু কাজ করতে থাকে। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর তখন গাড়ি থেকে আরো একজন ভদ্রলোক নেমে আসে এবং বলে, আরে ড্রাইভার, আর কত সময় লাগাবে? আমি সুগার পেশেন্ট, এখন আমার খুব জোরে খিদে পেয়েছে, আর সময় মতো খাবার না খেলে আমার সুগার বাড়তেও পারে, তাই তুমি তাড়াতাড়ি একটা ধাবা দেখে দাঁড় করাও। বাবু, সামনের ইঞ্জিন বসে গিয়েছে, একে ঠিক করতে এখন ঘন্টাখানেক সময় লাগবে, তা আজ মনে হয় তোমার খাবার খেতে একটু লেট হয়ে যাবে। এ বাবা, এ কি মুশকিলে পড়লাম, তাহলে তো আমার খুব বিপদ হয়ে যাবে। না, আমাকে কিছু একটা করতে হবে। এই তো এই সামনেই একটা ধাবা দেখতে পেয়েছি, আমি বরং ওখানেই যাই। এই বলে ভদ্রলোকটি ধাবাতে যায় এবং সেখানে গিয়ে খাবার চাইতে থাকে। তখন ধাবার মালিক রামচরণ বাবু বলেন, বাবু, আসলে আমার ধাবাতে বেশি কাস্টমার হয় না, তাই আমি বেশি খাবারও তৈরি করি না, আর যা ছিল এই কিছুক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে এবার আমার কি হবে? আমি সময় মতো না খেলে আমার শরীর যে অসুস্থ হয়ে পড়বে। ভদ্রলোকটি এভাবেই বলছিল। তখন লতা এবং স্নেহা পাশ থেকে সব কথাই শুনে নেয়। এরপর স্নেহা এসে বলে, বাবু বাবু, আপনি কিছুক্ষণ আমাকে সময় দিন, আমি আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি। এই বলে স্নেহা রান্নাঘরের মধ্যে চলে যায়। এরপর লতা ও স্নেহা বাঁশের ভিতর চাল, মটন এবং মশলা দিয়ে আগুনের আঁচে ঝলসাতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ সময় পর স্নেহা এবং লতা সেই লোকটিকে বাঁশের মটন বিরিয়ানি সার্ভ করে। এরপর ভদ্রলোকটি বলেন, আরে বাহ, এটা তো খুবই সুস্বাদু খেতে। এসব রান্না তুমি কোথা থেকে শিখেছো? এগুলো তো 5 তারা হোটেলেই রান্না হয়। আসলে বাবু, আমরা জঙ্গলহাটা গ্রামে থাকি, আর ওখানে বন জঙ্গল হওয়ায় আমরা এভাবেই বাঁশের ভিতরে চাল, মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে খাই। এটা আমরা আমাদের গ্রাম থেকেই শিখেছি। ও আচ্ছা, তা বেশ ভালো। তা তোমরা যদি গ্রামে থাকো তাহলে এখানে শহরে কি করতে এসেছো? এখানে শহরে কি তোমাদের কেউ আত্মীয় আছে নাকি? লোকটির মুখে এরকম কথা শুনে লতা তখন বলে, আসলে বাবু, আমরা নিরুপায় হয়ে শহরে এসেছি। আমার দাদা বৌদি বেআইনিভাবে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর আমরা ছাড়াতেই এখানে এসেছি। কাকু, আপনাকে দেখে তো অনেক বড় লোক বলেই মনে হচ্ছে, তা আপনি আমাদেরকে একটু সাহায্য করবেন? আমাদেরকে কোনো কালেক্টর বা জর্জের কাছে একবার নিয়ে যাবেন? আরে তার আর কোনো প্রয়োজন নেই, আমি জর্জ। তোমরা কাল সময় করে আমার অফিসে চলে এসো, আমি তোমাদের কেসটা আবারও কোর্টে তুলবো। এভাবেই বলে লোকটি তখন সেখান থেকে চলে যায়। এরপর লতা এবং স্নেহা রামচরণ বাবুকে সঙ্গে করে কোর্টে এসে উপস্থিত হয়। তারপর জর্জ সাহেব তাদের সমস্ত বয়ান কপি করে নেয়। এরপর জর্জ সাহেব ফরেস্ট অফিসার রক্তিম বাবুকে ডেকে পাঠান এবং বলেন, তোমাদের লজ্জা করে না এভাবে নিরীহ মানুষদের উপর অত্যাচার করতে? আমি নির্দেশ করছি আয়ুষ ও মনীষকে এখনই রেহাই করা হোক, আর এই জঘন্য কাজে যারা যারা জড়িত আছে সকলেরই ইনভেস্টিগেশন করা হোক। এভাবেই জর্জ সাহেব আয়ুষ এবং মনীষাকে রেহা করে দেন। আয়ুষ এবং মনীষাকে ফিরে পেয়ে লতা এবং স্নেহা খুবই খুশি হয়ে যায়। এরপর তারা রামচরণ বাবুর বাড়িতে আসে। তখন মণিমালা দেবী বলেন, যাক, ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই মাসুম বাচ্চার প্রার্থনা ঈশ্বর শুনেছেন। তা আমি একটা কথা বলবো বাবা? হ্যাঁ মাসিমা, বলুন। আপনাদের আমরা কখনোই ভুলবো না, আর আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন এটা কোনো ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছুই হতে পারে না। বলছিলাম, আমি আর আমার স্বামী আমরা দুজনেই এখানে একা থাকি। আমাদের এ কুলে নিজের বলতে কেউই নেই। তোমরা যদি কিছু না মনে করো, আমাদের সঙ্গে এখানেই তোমরা থেকে যাও। হ্যাঁ বাবা, তোমার বোন ও তোমার মেয়ের তৈরি বাঁশের মটন বিরিয়ানি এখানে লোকেদের খুবই পছন্দ হয়েছে,
তাই আমরা চাই আজ থেকে এই ধাবা তোমরাই দেখাশোনা করো। আর সেই তো আমাদের বয়স হয়ে গিয়েছে, এখন আমরা ভালোভাবে কিছু কাজও করতে পারি না। এখন যদি এটা করে তোমাদের কিছু উপকার হয় তাহলে আমরাও খুশি হব। রামচরণ বাবু এবং মালিনী দেবী এভাবে বললে তখন তারা খুবই খুশি হয়ে যায়। এরপর তারা সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা বাঁশের মটন বিরিয়ানি বিক্রি করে ভালো টাকা কামাতে থাকে, যাতে করে তাদের সকলেরই বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে দিন অতিবাহিত হতে থাকে। এর ফলে তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।